আজকে নির্বাচন নিয়ে কথা বললে সেইটা নিয়ে উপদেষ্টাদের কোনো সুস্পষ্ট জবাব নাই। এমনকি প্রধান উপদেষ্টার কাছ থেকে তো আমরা সুস্পষ্ট জবাব পাই নাই। এই ধরনের অনির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের সংকট কাটবে না। দেশি বিদেশি বিনিয়োগকারীরা সবাই কিন্তু একই কথা বলে, নির্বাচন কবে, এই আমরা যে বিনিয়োগ করবো এখানে আমাদের এটা নিরাপত্তা দিবে কে? উপদেষ্টারা স্পষ্টতই তাদের যে মন্তব্য, এটা তো ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনাদের দায়িত্ব কি যেন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে আপনাদেরকে ঠিক করতে হবে। এই কথা আপনারা বলেন কিভাবে? আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনারাই তো এই পরিস্থিতি তৈরি করেছেন। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম বা করি, এই গণহত্যার বিচার, ফ্যাসিস্ট শক্তিকে নির্মূল করা, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আজকে নির্বাচন নিয়ে কথা বললে সেইটা নিয়ে উপদেষ্টাদের কোনো সুস্পষ্ট জবাব নাই। এমনকি প্রধান উপদেষ্টার কাছ থেকে তো আমরা সুস্পষ্ট জবাব পাই নাই। ডিসেম্বর থেকে জানুয়ারি, এটা কি কোনো একটা স্পষ্ট রোডম্যাপ, রূপরেখা? ডিসেম্বর থেকে জানুয়ারি, আপনার জুন যখন বলা হচ্ছে, কোন সময় নির্বাচন হবে? ডিসেম্বর না জানুয়ারি না ফেব্রুয়ারি, মার্চ না এপ্রিল, আমরা জানি না। এর মধ্যে রোজা আছে, ঈদ আছে, পরে কোরবানি আছে, বর্ষা আছে। তত রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সন্দেহ সংশয় তৈরি হবেই যে অস্পষ্ট তারিখ এবং এইভাবে একটা 6 মাসের একটা গ্যাপ দিয়ে জুন জুলাই বাংলাদেশে নির্বাচন হয় না। তাহলে একটা রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আস্থার সম্পর্ক তৈরি হবেই। বিএনপির মতো বড় দল সময় চেয়ে 5-6 দিনে পায় না। আমরা এই পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইলে আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ওই যে মানব জমিন একটা লেখা লিখেছে, প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে 7 জনের দুষ্ট চক্র। কথা বাস্তব, রাজনীতি করে নেই। এই লোকগুলো সবসময় 111-এর সময় সুবিধাভোগী ছিল, ওই কুশীলবরাই আবার প্রধান উপদেষ্টার এই 7 জনের দুষ্ট চক্রেরও কেউ কেউ আছেন। আমরা জানি 111-এর কুশীলব ছিলেন, জানেন বিএনপি চেনে কিনা। আজকে জনপ্রশাসন সচিব মোখলেস সাহেব, আপনার মনে আছে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছিল, এই মোখলেস সাহেব তো সে সময় দুর্নীতি দমন কমিশনের সম্ভবত সচিব ছিলেন। বিএনপি লোক চিনতে ভুল করতেছে কিনা আমরা জানি না, নাকি উপদেষ্টা পরিষদ অনেকেই বলে যে সচিব আমলাতন্ত্রে যাদেরকে বসানো হয়েছে তারা আপনার অনেকেই বিএনপির রেফারেন্স দিয়ে তারা মাপ পেয়ে যাচ্ছে। কিন্তু এরা যে অতীতে অপকর্ম করেছে, এখনো সুযোগ পাইলে যে বিএনপির বুকে ছুরি বসাবে সেটা কেউ জানে কিনা জানি না। সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে বিএনপির মতো একটা বড় দল, তাদের দূরদৃষ্টিতা প্রয়োজন এবং বাস্তবতা উপলব্ধি করেই কিন্তু তারা নির্বাচনের জন্য সুস্পষ্ট একটা রোড ম্যাপ চেয়েছেন। আমরা বিএনপি করি না, তারপর আমরাও মনে করি যে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের অনির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের সংকট কাটবে না। দেশি বিদেশি বিনিয়োগকারীরা সবাই কিন্তু একই কথা বলে, নির্বাচন কবে, এই আমরা যে বিনিয়োগ করবো এখানে আমাদের এটা নিরাপত্তা দিবে কে? এই ল অ্যান্ড অর্ডার, এটা তো এখনো মব জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রেই। সেনাপ্রধান কেন বলছেন যে এই সমস্ত মব জাস্টিস চলতে দেওয়া যাবে না, এবং আমরা নির্বাচনের কথা বলছি, উনিও নির্বাচনের কথা বলছে। এটা তো দোষের কিছু না। অযথা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে একটা জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করার তো কোনো মানে নাই। আজকে বিএনপির, আমি জানি না, আজকে এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি কি? তাদের নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যাকে তাকে রয়্যাল এজেন্ট বানিয়ে দিচ্ছে, ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে। আর এই যে একজন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমী, দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে, সিনিয়র নেতাদের চরিত্র হনন করছে। এইগুলো নিয়ে আমি জানি আপনাদের এগুলো কনফিউজ করে কিনা। তো এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে তো মানুষ বিভ্রান্তিতে পড়বে। সেই জায়গা থেকে আমাদের নেতা কর্মীদের, যে দল করি, সংগঠন করি, তাদের নেতা কর্মীদেরকেও দিক নির্দেশনা একটা দেওয়া দরকার। কোন বিষয়ে তারা মন্তব্য করবে, কোন বিষয়ে তারা শেয়ার দেবে, কোন বিষয়ে লিখবে। কারণ সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যম, এইটা একটা অসামাজিক যোগাযোগ মাধ্যম এখন পরিণত হয়েছে। আপনি দেখেন আজকের এই যে শিরোনাম, গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন চাওয়া রাজনৈতিক কর্মীরা আন্দোলন করেছে, আমরা তো নির্বাচন চাবো। নির্বাচনের কারণে যদি স্যার চাপ ফিল করে যে না, তাহলে তিনি সংস্কার করতে পারবেন না, এটা কেমন কথা? নির্বাচন আমরা চাইতে পারবো না? রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা নেই। আজকে এই বন্দরের মতো বন্দর, বাংলাদেশের কৌশলগত বন্দর চিটাগাং, জিওপলিটিক্যালি যে এত গুরুত্বপূর্ণ, এই বন্দর দিয়ে দেবেন রাজনৈতিক অংশীদার যারা রাষ্ট্র চালাবে। আলটিমেটলি তো রাষ্ট্র
রাজনীতিবিদরা চালায়, তাদের সাথে আলাপ করবেন না? আপনারা করিডোর দিয়ে দেবেন, তাদের সাথে আলাপ করবেন না? অথচ 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে জাতীয় সংলাপ হয়েছে, সব দলকে নিয়ে আমরা মতামত দিয়েছি। হিন্দুদের দুর্গা পূজায় নির্বিঘ্নে পূজা করার জন্য সব দলের সহযোগিতা চেয়েছে, আমরা সবাই মিলে বলেছি আমরা করব। কিংবা বাংলাদেশ কিনে যখন ক্রমাগত ভারতীয় মিডিয়া অপপ্রচার হয়, সেটি মোকাবেলায় জাতীয় সংলাপ হয়েছে। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে একটা জাতীয় সংলাপ করা যেতে পারতো না? রাজনৈতিক দলগুলোকে নিয়ে ডাকতে পারতো না? সেটি তো আপনারা ডাকেন নাই। আজকে আমরা সরকারকে এটাই বলতে চাই, এই সরকার সৌভাগ্যবান। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সকলে আশীর্বাদ পুষ্ট সরকার ছিল। বিএনপি বলেছে, জামাত বলেছে, সমস্ত রাজনৈতিক দল বলেছে এটা আমাদের সরকার। আমরা সকলে মিলে এই সরকারের মাধ্যমে এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। সবাই সরকারকে সহযোগিতা করুন। যখন সচিবালয় আনসার বাহিনী তাণ্ডব চালায়, তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে যে তোমরা যাও, আমরা যাই। যখন বিচার বিভাগের কু করার জন্য এই অনলাইনে বিচারকরা মিটিং করে, তখন উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে বলে আদালতে যাও। আর এখন এই ক্রাইসিসে এত কিছু হচ্ছে, এখন আমাদের মতামত প্রয়োজন হচ্ছে। এখন তারা কিচেন ক্যাবিনেট করেছে, কিচেন ক্যাবিনেট, ষড়যন্ত্রের কিচেন ক্যাবিনেট, বিরাজনীতিকরণের কিচেন ক্যাবিনেট। উপদেষ্টারা স্পষ্টতই তাদের যে মন্তব্য, এটা তো ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য যে আমাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনাদের দায়িত্ব কি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে আপনাদেরকে ঠিক করতে হবে। এই কথা আপনারা বলেন কিভাবে? আপনাদের দায়িত্ব শুধু নির্বাচন না, আপনারাই তো এই পরিস্থিতি তৈরি করেছেন।